বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গেস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী জো টমসেটের লেখা ব্রেক থ্রু বইটি। নীলু ছিল এক সাধারণ মেয়ে, যার জীবনটাও বাকিদের মতোই স্বাভাবিক ছিল। ঢাকাতে একটা ছোট ফ্ল্যাট, একটা ভদ্রস্থ চাকরি আর হাতে গোনা কিছু বন্ধু। বাইরে থেকে দেখলে কোনো সমস্যাই চোখে পড়ত না, কিন্তু ভেতরে এমন কিছু ছিল যা তাকে রোজ একটু একটু করে ভেঙে দিচ্ছিল। প্রতিদিন সকালে সে উঠত, ব্রাশ করত, সকালের নাস্তা খেত আর তারপর নিজের ল্যাপটপের সামনে বসে পড়ত তার ওয়ার্ক ফ্রম হোমের রুটিনে। কিন্তু এই রুটিনের মধ্যে কোথাও যেন সে নিজেকে হারিয়ে ফেলছিল। তার মন সারাক্ষণ কিছু না কিছু ভাবতে থাকত। আমি কি যথেষ্ট ভালো? আমার কাজটা কি ঠিক হচ্ছে? ওরা কি আমাকে পছন্দ করে? আমি যদি ব্যর্থ হই তাহলে কি হবে? এই প্রশ্নগুলোর কোনো শেষ ছিল না। এই চিন্তাগুলো এমনভাবে চলতো যেন কোনো ননস্টপ সিনেমা চলছে, কোনো বিরতি বা যুক্তি ছাড়াই। সে মাঝে মাঝে ভাবত, বাকিদের সাথেও কি এমনটাই হয়, নাকি শুধু আমিই এমন? নিজের সাথে কথা বলা তার অভ্যেসে পরিণত হয়েছিল, আর সেই কথাগুলো প্রায় নেতিবাচক হতো। নীলুর মাথায় আসতো না যে সমস্যাটা ঠিক কোথায়, কারণ তার বস তার উপর খুশি ছিল, বন্ধুরা তার খেয়াল রাখত এবং পরিবারও তাকে সমর্থন করত। তাহলে এই লাগাতার ভয়, এই উদ্বেগ, এই একাকিত্ব কোথা থেকে আসছিল? সে বুঝতে পারত না যে তার নিজের মনই কেন তার বিরুদ্ধে কাজ করছে। একদিন রবিবারের দুপুরে যখন সে সব কিছু বন্ধ করে এক কাপ কফি নিয়ে সোফায় বসেছিল, তখন সে শুধু ছাদের দিকে তাকিয়ে রইল। হঠাৎ তার নিজের চিন্তার দিকে মনোযোগ গেল। যদি কেউ আমাকে মেসেজ না করে, আমি ধরে নিই যে সবাই আমার থেকে দূরে সরে যাচ্ছে। যদি কেউ আমাকে সামান্য সমালোচনা করে, আমি মেনে নিই যে আমি অযোগ্য। এই ভাবনাগুলো তার মাথায় ঘুরতে লাগলো এবং প্রথমবারের মতো সে নিজেকে প্রশ্ন করল, এটা কি সত্যি, নাকি এটা শুধু আমার মনের বানানো গল্প? সেদিন সন্ধ্যায় সে ইউটিউবে একটি ভিডিও দেখছিল, যেখানে লেখক থমসেট মনের ফাঁদ বা দ্য ট্র্যাপ অফ দ্য মাইন্ড নিয়ে কথা বলছিলেন। তিনি বললেন, আমাদের বেশিরভাগ মানসিক কষ্টের কারণ হলো আমাদের চিন্তার সাথে নিজেদেরকে অতিরিক্ত একাত্ম করে ফেলা। আমাদের মনে যা কিছুই আসে আমরা তাকেই বিশ্বাস করে ফেলি, কিন্তু সত্যিটা হলো চিন্তা মানেই সত্যি নয়। নীলুর মনে হলো যেন কেউ তার জীবনের গোপন রহস্যটা ফাঁস করে দিয়েছে। সে ভিডিওটা থামিয়ে ভাবতে লাগলো, আমিও কি এমনটাই করি? আমিও কি আমার ভাবনাগুলোকেই সত্যি বলে মেনে নিই? তার মনে পড়ল কিভাবে ছোটবেলা থেকে তাকে নিখুঁত হওয়ার জন্য তৈরি করা হয়েছিল। ভালো নাম্বার আনো, ভালো ব্যবহার করো, অন্যদের খুশি রাখো। এই সব করতে করতে সে নিজের থেকে দূরে সরে গিয়েছিল। এখন যখনই সে ছোট কোনো ভুল করত, তার মন বলতো, দেখলি তো, তুই সব সময় সব কিছু খারাপ করে দিস। আর সে সেটাও মেনে নিত। কিন্তু এখন সে বুঝতে পারল যে এগুলো তার মনের চাল। সেই দিন থেকে নীলু একটা নতুন পরীক্ষা শুরু করল। যখনই কোনো চিন্তা তার মনে আসতো, সে নিজেকে প্রশ্ন করত, এটা কি সত্যি? এর কি কোনো প্রমাণ আছে, নাকি এটা শুধু আমার অনুমান? ধীরে ধীরে সে বুঝতে পারল যে তার 90% ভয়ের কোনো বাস্তব ভিত্তি ছিল না, শুধু তার মন গল্প তৈরি করেছিল আর সে সেগুলোকে বিশ্বাস করে যাচ্ছিল। সে এটাও বুঝল যে মনের কাজই হলো চিন্তা করা। যেমন হৃৎপিণ্ডের কাজ ধড়ফড় করা, তেমনি মনের কাজ হলো চিন্তা তৈরি করা। কিন্তু প্রত্যেকটা চিন্তাকে গুরুত্ব সহকারে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাকে তার মন থেকে একটু দূরত্ব তৈরি করতে শিখতে হলো। যেমন কোনো অচেনা লোকের কথা শুনে আমরা ভাবি, ছাড়ো তো, ও আমার ব্যাপারে কীই বা জানে। তেমনি এখন সে নিজের মনকে বলতো, ঠিক আছে, তুমি একটা চিন্তা দিয়েছ, কিন্তু আমি এর উপর বিশ্বাস করব না যতক্ষণ না কোনো প্রমাণ পাই। আগে তার মনে হতো যে উদ্বেগ তার শত্রু, কিন্তু এখন সে ধীরে ধীরে তাকে বুঝতে শুরু করলো। সে অনুভব করলো যে তার উদ্বেগ তাকে কিছু বলার চেষ্টা করছে, তুই নিজেকে বড্ড কঠোরভাবে বিচার করিস। এই সচেতনতার থেকেই তার ভেতরে একটা হালকা ভাব আসতে লাগলো, যেন কেউ তার কাঁধ থেকে বোঝা নামিয়ে দিয়েছে। সে জার্নালিং শুরু করলো। প্রতিদিন মাত্র 5 মিনিট বসে সে লিখত, আজ আমার মন কি কি চিন্তা করেছে, আর তারপর প্রত্যেকটা চিন্তাকে বিশ্লেষণ করত, এটা সত্যি নাকি শুধু ভয়। মাঝে মাঝে তার নিজের উপর হাসিও আসতো, আরে আমি তো অকারণেই এত চিন্তা করছিলাম। এই প্রক্রিয়ায় নীলু আরও একটা জিনিস শিখল, নিজের প্রতি সদয় থাকা। আগে কোনো ভুল হলে সে নিজেকে মানসিকভাবে শাস্তি দিত,
তুই কোনোদিন কিছু করতে পারবি না, তোর দ্বারা এটুকু হলো না। কিন্তু এখন সে নিজেকে বলতো, ঠিক আছে নীলু, মানুষ হিসেবে ভুল তো হতেই পারে, কি হয়েছে, শিখে যাবি। এই ছোট ছোট কথাগুলোই তার সেরে ওঠার অংশ হয়ে উঠল। কয়েক সপ্তাহের মধ্যেই সে চোখে পড়ার মতো পরিবর্তন অনুভব করল। তার সেই পুরনো চিন্তাগুলো এখনও আসতো, যেমন আমায় কি মানুষ পছন্দ করে না, বা আমি কি ব্যর্থ হব। কিন্তু এখন সে আর সেই চিন্তার স্রোত ভেসে যেত না। এখন সে এক পা পিছিয়ে এসে পর্যবেক্ষণ করত, আরে এটা তো সেই পুরনো ভয় যা প্রত্যেকবারই আসে, কিন্তু এখন আমি একে আমাকে নিয়ন্ত্রণ করতে অনুমতি দেব না। তার মন এখনও সক্রিয় ছিল, কিন্তু এখন সে তার মালকিন, দাসী নয়। আগে যেখানে তার চিন্তাগুলো তাকে একটি আবেগঘন রোলার কোস্টারে টেনে নিয়ে যেত, এখন সে বলতে পারত, ধন্যবাদ মন, কিন্তু আমি এটা সামলে নেব। ধীরে ধীরে সে মেডিটেশনের সাথেও যুক্ত হলো। শুরুতে তার একঘেয়ে লাগতো, আমি 5 মিনিট বসে কি করব। কিন্তু যখন সে গাইডেড মেডিটেশন শুনল, যেখানে বলা হয়েছিল যে কিভাবে চিন্তাকে মেঘের মতো দেখতে হয়, আর সে যায় শুধু দেখতে থাকো, তখন সে কিছুটা স্বস্তি পেতে শুরু করলো। তার মনে হলো যেন সে প্রথমবারের মতো নিজের মনকে দূর থেকে দেখতে পাচ্ছে, কোনো বিচার ছাড়াই। এখন নীলুর জীবনটা আগের মতোই ছিল, সেই একই চাকরি, একই বাড়ি, একই মানুষজন, কিন্তু তার ভেতরটা বদলে গেছিল। এখন যখন কেউ তাকে উপেক্ষা করত, সে ভাবত হয়তো সে ব্যস্ত আছে বা তার মন মেজাজ ভালো নেই, এর মানে নয় যে আমার মধ্যে কোনো সমস্যা আছে। এখন যখন কোনো ব্যর্থতা আসতো, সে বলতো, চলো একটা নতুন শিক্ষা পেলাম। সে এটাও শিখেছিল যে প্রত্যেকটা চিন্তার সমাধান করা জরুরি নয়, কিছু চিন্তা এমনিই আসে আর চলে যায়, সেগুলোর উপর কাজ করা আবশ্যক নয়। যেমন রেডিওতে কোনো অবাঞ্ছিত গান বাজলে আপনি চ্যানেল বদলে দিতে পারেন, তেমনি অযাচিত চিন্তাকেও পাল্টে দেওয়া যেতে পারে, আর মাঝে মাঝে শুধু চুপ করিয়ে দেওয়াও যথেষ্ট। এখন সে তার বারান্দায় বসে হাঁটে সেই একই কফি, কিন্তু নীলু বদলে গেছে। এখন সে নিজের সাথে কথা বলে, কিন্তু সেই কথাগুলো ভালোবাসায় ভরা, ভয়ে নয়। এখন সে জানে যে তার মন তার পরিচয় নয়। চিন্তা আসে, কিন্তু সে তার চেয়েও বড়, আরও বাস্তব, আরও শক্তিশালী। সে একবার ডায়েরিতে লিখেছিল, আমার মন এখনও গল্প তৈরি করে, কিন্তু এখন আমি জানি যে প্রত্যেকটা গল্প সত্যি নয়, আর এখান থেকেই আমার স্বাধীনতা শুরু হয়। আর এটাই ছিল এমন একটা মেয়ের গল্প যে তার মনের ফাঁদকে বুঝেছিল এবং ধীরে ধীরে তার থেকে মুক্ত হতে শিখেছিল। নীলুর যাত্রা এখনও চলছে, কিন্তু এখন সে তার মনের নয়, নিজের পথপ্রদর্শক। নীলুর জীবনটা এখন কিছুটা শান্ত লাগতে শুরু করেছিল। আগে যেখানে মন তার উপর আধিপত্য করত, এখন সে একটু একটু করে নিজেকে বুঝতে শুরু করেছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। জীবনে আমরা যেই একটু স্থির হই, অমনি কোনো নতুন চ্যালেঞ্জ এসে হাজির হয়। নীলুর সাথেও এমনটাই হলো। তার অফিসে হঠাৎ করে একটা নতুন প্রজেক্ট এলো, যেখানে তাকে একটা নতুন টিমকে নেতৃত্ব দিতে হবে। প্রথমে সে হ্যাঁ বলে দিয়েছিল, কারণ তার মনে হয়েছিল সে এখন আর আগের মতো উদ্বিগ্ন নয়। কিন্তু প্রজেক্ট শুরু হওয়ার সাথে সাথে পুরনো অস্বস্তিটা আবার ফিরে আসতে লাগলো। প্রতিদিন সকালে উঠলেই বুক ধড়ফড় করত, মনে হাজারো চিন্তা, আমি কি এটা করতে পারবো, যদি আমার চেয়ে ভালো কেউ থাকে, যদি টিম আমাকে গুরুত্ব না দেয়। নীলুর মনে হলো উদ্বেগটা আবার ফিরে এসেছে, আর সে নিজেকে বলল, না, আবার নয়। সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো, শান্ত হও নীলু, বেশি ভেবো না। কিন্তু সে যত নিজেকে শান্ত করার চেষ্টা করত, তার নার্ভাসনেস ততই বাড়ত। এখন তার পুরনো কৌশলগুলো আর কাজ করছিল না। এই হতাশায় সে এক রাতে নিজেকে বলল, এই উদ্বেগটাকে কি বোঝা সম্ভব? এটা কি সত্যিই আমার বিরুদ্ধে? তার একটা পুরনো বইয়ের কথা মনে পড়ল, যেটা সে কখনো ডাউনলোড করেছিল, সেই থমসেটেরই লেখা। সে সেই অধ্যায়টি পড়ল, যেখানে লেখা ছিল, উদ্বেগ তোমার শত্রু নয়, এটা তোমার মনের সুরক্ষা ব্যবস্থা, যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নীলু একটু থামল। সুরক্ষা ব্যবস্থা? যে জিনিসটা আমাকে ভয় দেখায়, সেটা আমার রক্ষক কিভাবে হতে পারে? নীলু একদিন নিজেকে সেই উদ্বেগের সাথে লড়াই না করে শুধু অনুভব করার অনুমতি দিল। অফিসে যাওয়ার আগে যখন তার পেট ভারী লাগতো, যখন তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলত, সে নিজেকে বলল, চলো এর সাথেই বসি। সে তার বারান্দায় বসল, চোখ বন্ধ করল এবং নিজের শরীরকে পর্যবেক্ষণ করল। কোনো বিচার নয়, কোনো লড়াই নয়, শুধু অনুভব করা। সে বুঝতে পারল যে উদ্বেগ কিছু বলতে চাইছে, যেমন কোনো ছোট বাচ্চা মায়ের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে, দেখো আমার দিকে, আমি ভয় পাচ্ছি। তার মন আসলে তাকে রক্ষা করার চেষ্টা করছিল। সে তাকে সতর্ক করছিল, তুই একটা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছিস, সতর্ক থাকিস।
কিন্তু সমস্যাটা ছিল যে এই সতর্কতা এত জোরালো ছিল যে নীলু তাকে বিপদ বলে মনে করতে শুরু করেছিল। এখন সে বুঝতে পারল যে সমস্যাটা উদ্বেগের মধ্যে নয়, সমস্যাটা হলো তাকে দমন করার চেষ্টায়। যতবার সে উদ্বেগটাকে ভুল বা খারাপ বলতো, ততবার সেটা আরও শক্তিশালী হয়ে উঠত। কিন্তু যখন সে বলল, ঠিক আছে তুমি এসেছো, আমার সাথে বসো, বলো কি চাও, তখন সেটা একটু নরম হয়ে গেল। একদিন অফিসে প্রেজেন্টেশনের আগে নীলুর হৃদস্পন্দন খুব দ্রুত চলছিল। আগে নীলু হলে আতঙ্কিত হয়ে যেত, বাথরুমে লুকিয়ে পড়তো, কিন্তু সেদিন সে তার মনকে নরমভাবে জিজ্ঞাসা করল, তুই কেন ভয় পাচ্ছিস? আর ভেতর থেকে ধীরে ধীরে উত্তর এলো, তুই চাস সব কিছু ভালো হোক, তুই ব্যর্থতায় ভয় পাস। নীলু নিজেকে উত্তর দিল, হ্যাঁ আমি ভয় পাই, কারণ এই কাজটা আমার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এটা করবই। সে সেই উদ্বেগটাকে সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেমন কোনো ছোট বাচ্চা বড় কারো হাত ধরে চলে। প্রেজেন্টেশনের সময় তার গলাটা একটু কাঁপছিল, কিন্তু সে থামল না। সে নিজেকে অসম্পূর্ণ হওয়ার অনুমতি দিল। আর আশ্চর্যের বিষয় হলো যে লোকেরা তার সততার প্রশংসা করল। একজন টিম মেম্বার পরে বলল, নীলু তোমাকে নার্ভাস লাগছিল, কিন্তু খুব বাস্তব, এটা অনুপ্রেরণাদায়ক ছিল। তার জন্য এই প্রশংসাটা যে কোনো ট্রফির থেকে কম ছিল না, কারণ প্রথমবারের মতো সে তার উদ্বেগের সাথে লড়াই করেনি, তাকে সাথে নিয়ে চলেছিল। এখন নীলু একটা নতুন পদ্ধতি অবলম্বন করল। যখনই উদ্বেগ আসত, সে তাকে দমন না করে তার সংকেতগুলোকে বোঝার চেষ্টা করত। যেমন কোনো গোয়েন্দা সূত্র খোঁজে, তেমনি নীলু এখন তার উদ্বেগকে প্রশ্ন দিয়ে অন্বেষণ করত। আমি এখন কি নিয়ে ভয় পাচ্ছি? আমি কি কোনো অবাস্তব প্রত্যাশা রাখছি? আমি কি নিজের প্রতি খুব কঠোর হচ্ছি? একবার তাকে তার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে যেতে হয়েছিল। অনেক লোক, অপরিচিত মুখ, সামাজিক মেলামেশা, এই ভেবেই তার ভেতরে ভয় হচ্ছিল। আগে হলে সে ভাবত, যাব না, কোনো অজুহাত দিয়ে দিই। কিন্তু এবার সে নিজেকে বলল, তুই ভয় পাচ্ছিস কারণ তোর মনে হচ্ছে লোকেরা তোকে বিচার করবে, কিন্তু তুই কি ইতিমধ্যে নিজেকে বিচার করছিস না? সে পার্টিতে গেল, একটু নার্ভাস ছিল, কিন্তু কোনো মুখোশ পড়েনি। সে যেমন তেমনই ছিল। আর আশ্চর্যের বিষয় হলো, সে আনন্দও পেয়েছিল। এখন নীলু তার রুটিনে একটা নতুন জিনিস যোগ করল, উদ্বেগের সাথে কথোপকথনের সময়। প্রতিদিন 10 মিনিট সে নিজের সাথে কথা বলতো। আজ কোন ভয়টা এসেছিল? সেই ভয়ের কি কোনো ভিত্তি ছিল? সেই ভয়টা কি আমাকে কিছু শিখিয়েছিল? ধীরে ধীরে সে বুঝতে পারল যে উদ্বেগ তার শত্রু নয়, এক ভুল বোঝা বন্ধু। অনেক সময় উদ্বেগ তাকে তার কমফোর্ট জোন থেকে বাইরে ঠেলে দিত। যেমন একবার তাকে একটা লেখার প্রতিযোগিতার কথা দেখল। প্রথম প্রতিক্রিয়া ছিল, আমি কিভাবে অংশ নিতে পারি, আমি তো লেখক নই। কিন্তু তার ভেতরের উদ্বেগ তাকে বলল, করিস না, লজ্জায় পড়তে হবে। আর তখনই নীলু ভাবল, যদি আমার ভয় আমাকে আটকাচ্ছে, তাহলে হয়তো এটাই সেই জিনিস যা আমার করা উচিত। সে আর্টিকেলটা লিখল, জমা দিল এবং শর্ট লিস্টেরও হলো। এখন নীলুর দুনিয়াটা বদলাতে শুরু করেছিল, বাইরে নয়, ভেতরে। সে এখন উদ্বিগ্ন হতো, কিন্তু লজ্জিত হতো না। সে জানত যে উদ্বেগের আশাতে কোনো সমস্যা নয়, তাকে না বুঝে অবজ্ঞা করাটাই সমস্যা। সে তার মোবাইলে একটা নোট লিখল, প্রিয় উদ্বেগ, আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে দেখছি, আমি তোমাকে শুনছি এবং আমি তোমার খেয়াল রাখব, তোমাকে দূরে ঠেলে দিয়ে নয়, তোমার সাথে হেঁটে। এটা তার পার্সোনাল মন্ত্র হয়ে গেল। এখন যখনই সে নার্ভাস ফিল করত, সে নিজেকে বলতো, এই ফিলিংটাকে দাবিয়ে দিস না, শোন এটা কি চায়। আমি কি নিজের থেকে বেশি দাবি করছি? আমি কি অন্য কারোর প্রত্যাশা অনুযায়ী চলছি? আর প্রায়শই উত্তর পেত, শুধু শ্বাস নাও, শুধু থাকো। নিজের সাথে তার সম্পর্কটা গভীর হয়ে গেছিল। এখন যখন কোনো বন্ধু তাকে বলতো, আমার খুব উদ্বেগ হচ্ছে, নীলু হাসি মুখে বলতো, ভয়কে তাড়িও না, ওর সাথে কথা বলো, ও হয়তো কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছে। সে তার জার্নালে একটা উক্তি লিখল, উদ্বেগ কোনো স্টপ সাইন নয়, এটা একটা সংকেত, এর থেকে পালিয়ে যেও না, একে বোঝো। আর এই লাইনটাই এখন তার সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি হয়ে গেছিল। নীলু এখনও পুরোপুরি উদ্বেগমুক্ত ছিল না, কিন্তু এখন সে আর উদ্বেগ চালিত ছিল না। সে এখন বুঝতো যে তার অনুভূতিগুলো বৈধ, কিন্তু সে সেগুলোর দাসী নয়। এখন ভয় পেলে সে নিজেকে বিচার করে না, নিজেকে বোঝে। আর এই বোঝাপড়াটাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল। আর এভাবেই নীলুর গল্পে একটা নতুন অধ্যায় যুক্ত হলো। এমন একটা অধ্যায় যেখানে সে শিখেছিল যে উদ্বেগের সাথে লড়াই করতে হয় না, তাকে শুনতে হয়। আর যখন সে তাকে শুনল, উদ্বেগও প্রথমবারের মতো কিছু বলল, আমি তোকে আটকাতে আসিনি, বাঁচাতে এসেছিলাম। অবশেষে শোনার জন্য ধন্যবাদ। নীলু এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে গিয়েছিল। সে তার মনকে একটু একটু করে বুঝতে শুরু করেছিল, কখন সে উদ্বিগ্ন হয়, কখন অতিরিক্ত চিন্তা করে এবং কোন চিন্তার তার আচরণের ওপর কতটা প্রভাব পড়ে। কিন্তু কিছু প্যাটার্ন এখনও ছিল যা সে বুঝতে পারত না। মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই তার মন খারাপ হয়ে যেত।
কখনো কারো একটা ছোট্ট কথা তাকে ভেতর পর্যন্ত আঘাত করত। আর সে নিজেকে প্রশ্ন করত, আমার এত তীব্র প্রতিক্রিয়া কেন হলো? এতে কি এত বড় কোনো ব্যাপার ছিল? তার মনে হতে লাগলো যে এখন তাকে শুধু উদ্বেগ নয়, বরং তার প্রতিক্রিয়ার পেছনের কারণগুলোর সাথেও বন্ধুত্ব করতে হবে। একদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে সে ভাবল যে প্রকৃতির সাথে কিছুক্ষণ সময় কাটাবে। তার বাড়িটা একটা ছোট্ট পার্কের কাছে ছিল। সে চুপচাপ গিয়ে একটা বেঞ্চে বসল। সেখানে বাচ্চারা খেলছিল, একজন লোক বই পড়ছিল, আর পাশের গাছে বসা একটা পাখি হালকা সুরে কিছু গাইছিল। নীলুর মন ধীরে ধীরে শান্ত হতে লাগলো। তখনই তার একটা পুরনো কথা মনে পড়ল। বইটাতে একটা ধারণা ছিল মনোযোগের ভূমিকা। সেখানে লেখা ছিল যে মননশীলতা শুধু আরাম করার জন্য নয়, বরং নিজের চিন্তা ও প্রতিক্রিয়াগুলোকে পরিষ্কারভাবে দেখার জন্য। মন যেখানে খুশি ছুটতে পারে, কিন্তু মনোযোগ যদি প্রশিক্ষিত হয় তবে সে মনের চালাকি ধরতে পারে। নীলু অনুভব করল যে এখন তার নিজের মনোযোগকে প্রশিক্ষণ দেওয়ার সময় এসেছে। সেদিন থেকেই সে একটা নতুন অভ্যাস শুরু করল, বিচার ছাড়া পর্যবেক্ষণ। অর্থাৎ সে যা কিছু ভাবত, অনুভব করত বা করত তাকে শুধু পর্যবেক্ষণ করা। কোনো বিচার নয়, কোনো সমাধান নয়, শুধু দেখা, যেমন কোনো বিজ্ঞানী তা পরীক্ষা নিরীক্ষা দেখে। প্রথম দিন সকালে উঠেই সে তার চিন্তার ওপর মনোযোগ দিল। অ্যালার্ম বাজলো আর প্রথম চিন্তাটা এলো, উফ, আবার সেই একঘেয়ে অফিস। নীলু একটু হাসল। এটা কি সত্যি, নাকি এটা শুধু আমার মনের স্বতঃস্ফূর্ত মন্তব্য? সে উত্তর খুঁজল না, শুধু নোট করল। দিনের নেতিবাচক শুরু, পর্যবেক্ষণ করা হলো। তারপর যখন ব্রাশ করতে করতে আয়নায় নিজেকে দেখল, মন বলল আজ মুখটা ফ্যাকাশে লাগছে। সে আবার নিজেকে থামালো এবং শুধু নোট করল সমালোচনামূলক আত্মকথোপকথন। পর্যবেক্ষণ করা হলো। ধীরে ধীরে এই দৈনিক অভ্যাসটা তার অভ্যাসে পরিণত হলো। সে ছোট ছোট জিনিস পর্যবেক্ষণ করতে লাগলো, যেমন বারান্দার রেলিংয়ের বৃষ্টির ফোঁটা পড়া বা কোনো সহকর্মীর কথায় মনে মনে বিরক্ত হওয়া। আগে সেই প্রতিক্রিয়াগুলোকে স্বাভাবিক বলে মনে করত। এখন সে দেখতে পাচ্ছিল যে কোথায় কোথায় তার বিশ্বাসগুলো তার আচরণকে নিয়ন্ত্রণ করছে। একদিন অফিসে তার এক টিম মেম্বার স্বাভাবিকভাবে বলে দিল, তুমি কখনো হাসো না, খুব গম্ভীর থাকো। এটা শুনেই নীলুর মনে হলো যেন কেউ তাকে বিচার করছে। আগের মতো হলে হয়তো সে ভেতরে ভেতরে ভেঙে পড়তো, কিন্তু এখন সে সেই মুহূর্তটাই থামল। সে নিজেকে প্রশ্ন করল, এটা কি সত্যি, নাকি এটা শুধু ওই মেয়েটির ধারণা? সে অনুভব করল যে সে এখন কাজের চাপে আছে, তাই সে স্বাভাবিকভাবে কম কথা বলছে। এটা কোনো বড় ব্যাপার ছিল না, শুধু মনোযোগ দিয়ে দেখতে হয়েছিল। এখন নীলু আরও একটা কৌশল অবলম্বন করল, চিন্তাকে লেবেল দেওয়া। যখনই কোনো চিন্তা আসতো, আমি একজন ব্যর্থ, লোকেরা আমাকে পছন্দ করে না, আমি পিছিয়ে পড়ছি, তখন সে তাকে লেবেল দিত, এটা একটা ভয়ের চিন্তা, বা এটা একটা তুলনামূলক বিচার। এর ফলে সে চিন্তার পরিচয় থেকে নিজেকে আলাদা করতে পারত। সে এখন বুঝতে শুরু করেছিল যে প্রত্যেকটা চিন্তাকে সত্যি বলে মেনে নেওয়া জরুরি নয়। একদিন সে লক্ষ্য করল যে সে বারবার তার এক প্রাক্তন সহকর্মীর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখছে। তার ভেতরে একটা তুলনা চলছিল, ওর জীবনটা কত গোছানো, আর আমি এখনও নিজেকে খুঁজে চলেছি। আগে সে নিজেকে অপরাধ বোধে ডুবিয়ে দিত, তুই এত অপরিণত কেন নীলু? কিন্তু এখন সে নরমভাবে নিজেকে বলল, এটা ঈর্ষার সাথে মিশ্রিত নিরাপত্তাহীনতা, চলো পর্যবেক্ষণ করি। আর এই পর্যবেক্ষণ করাটাই ধীরে ধীরে সেই আবেগটাকে দ্রবীভূত করতে শুরু করলো। এখন তার মনোযোগ বাইরের জিনিসের চেয়ে বেশি নিজের ভেতরের মনোযোগের ওপর ছিল। সে দেখল যে যখন সে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে, তখন তার আবেগগুলো তাকে পথ দেখায়, চালিত করে না। মনে আসা বিচারগুলো এখন আর ততটা শক্তিশালী লাগতো না, কারণ এখন সে নিজেকে সেগুলো থেকে একটু দূরে রাখতে পারত। নীলু আরও একটা রুটিন যোগ করল, 5 মিনিটের মনোযোগ পরীক্ষা। দিনে একবার যে কোনো সময় সে চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করত, আমি এখন কি অনুভব করছি, এটা আমার শরীরের কোথায়, এর সাথে কোন চিন্তা যুক্ত? এই 3টে প্রশ্ন তাকে তার ভেতরের জগতের সাথে যুক্ত করতে লাগলো। মাঝে মাঝে সে দেখত যে সে কোনো কারণ ছাড়াই দুঃখিত, আবার কখনো কোনো পুরনো স্মৃতি ট্রিগার হয়ে যেত। কিন্তু এখন সে এই অনুভূতিগুলোকে উপেক্ষা করত না, তাদের কোমল মনোযোগ দিত। এখন যখন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার থাকতো, সে তাড়াহুড়ো না করে থামত। একবার তার কাছে একটা নতুন চাকরির অফার এলো। বেতন বেশি ছিল, কিন্তু কাজের পরিবেশটা একটু কঠোর ছিল। তার মন উত্তেজিত ছিল, বেশি টাকা পাওয়া যাবে, কেন নেব না? কিন্তু সে নিজেকে প্রশ্ন করল, উত্তেজনা আছে, কিন্তু আমার শরীর কি স্বস্তিতে আছে? আমার ভেতরের সিস্টেমটা কি হ্যাঁ বলছে? আর উত্তরটা স্পষ্ট ছিল, না।
সে অফারটা প্রত্যাখ্যান করলো এবং পরে জানতে পারল যে জায়গাটা বিষাক্ত ছিল। মন তো উত্তেজনায় ভেসে গিয়েছিল, কিন্তু মনোযোগ সত্যিটা ধরে ফেলেছিল। এখন নীলুর নিজের মনোযোগের শক্তিতে মজা আসতে শুরু করলো। তার বাইরের দুনিয়া ততটা বদলায়নি, কিন্তু ভেতরের স্বচ্ছতা অসাধারণ হয়ে গিয়েছিল। এখন সে জীবনকে একজন পর্যবেক্ষকের মতো দেখত, কৌতূহলের সাথে, বিচার ছাড়া। একবার তার খুব পুরনো বন্ধু রিয়া তার সাথে দেখা করতে এলো। রিয়া একটু আবেগপ্রবণ আর চড়া মেজাজের ছিল, আর নীলু প্রায়শই তার উপর বিরক্ত হতো। কিন্তু এইবার নীলু একটা পরীক্ষা করলো। সে নিজেকে বলল, চলো রিয়াকে কোনো পুরনো লেবেল ছাড়া পর্যবেক্ষণ করি। সে দেখল যে রিয়ার শক্তিটা একটু বিশৃঙ্খল, কিন্তু তার কথায় একটা আন্তরিক উষ্ণতা ছিল। আগে হলে হয়তো সে তাকে এড়িয়ে যেত, কিন্তু এখন সে নিজেকে সেই মুহূর্তে আরও খোলা মনে করছিল। শুধু মনোযোগের শক্তিই তার সম্পর্কটাকে বদলে দিয়েছিল। ধীরে ধীরে নীলু মনকে একটা কুকুরছানার মতো ব্যবহার করতে শুরু করলো। যদি সে কোথাও পালিয়ে যেত, সে ভালোবেসে বলতো, চলে আয় চলে আয়, চলো বর্তমানে আসি। আর সে মনোযোগ দিয়ে মনকে ফিরিয়ে আনত। এখন তার মেডিটেশনও বদলে গিয়েছিল। আগে সে ভাবত যে ধ্যান মানে শান্ত হয়ে বসা, আরাম করা, কিন্তু এখন সে বুঝল যে আসল মননশীলতার মার্থ হলো সচেতন থাকা, কোনো চিন্তাকে ধরা, তার গল্পটা বোঝা, তারপর আলতো করে তাকে যেতে দেওয়া। সে একবার তার জার্নালে লিখেছিল, মনোযোগ একটা টর্চ লাইটের মতো, আমি যেখানেই এটাকে নিয়ে যাই সেই জিনিসটাই পরিষ্কার দেখতে পাই। এখন আমি এটা বেছে নিতে পারি যে আমি সেই টর্চ লাইটটাকে অন্ধকারের ওপর রাখবো নাকি স্বচ্ছতার উপরে। এখন নীলু প্রতিদিনের অভিজ্ঞতাকে একটা পরীক্ষার মতো দেখত। আজ কি আমি আমার প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করতে পেরেছি? আমি কি কোনো মুহূর্তে থেমেছি? আমি কি কোনো পুরনো বিশ্বাসকে কাজ করতে দেখেছি? তার মন এখনও গল্প তৈরি করত, কিন্তু এখন নীলু সেই গল্পগুলোকে আক্ষরিক অর্থে সত্যি বলে মানত না। সে শিখেছিল যে প্রত্যেকটা চিন্তা একজন অতিথি, আর মনোযোগ হলো সেই অতিথির সাথে ভদ্রভাবে কথা বলার দক্ষতা। আর এইভাবেই নীলুর গল্পে আরও একটা সুন্দর মোড় এলো। এমন একটা মোড় যেখানে সে শিখল যে সচেতনতাই আসল স্বাধীনতা। মন যাই বলুক, মনোযোগ যদি সাথে থাকে তবে জীবনকে বোঝা সহজ হয়ে যায়। এখন নীলুর জন্য প্রত্যেকটা দিন ছিল একটা নতুন সুযোগ, নিজেকে দেখার, নিজের সাথে দেখা করার, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে বিচার না করে গ্রহণ করার। নীলুর জীবন এখন আগের মতো ছিল না। সে এখন নিজের সাথে কথা বলতে জানত, নিজের আবেগ চিনতে পারত, আর নিজের মনোযোগ কোথায় নিয়ে যেতে হবে সেটাও ঠিক করতে পারত। কিন্তু জীবন কবেই বা একরকম থাকে। সব কিছু মসৃণ যাচ্ছিল যখন হঠাৎ এমন একটা অধ্যায় খুলল যার সে আশাই করেনি। তার দাদি, যার সাথে তার খুব গভীর সম্পর্ক ছিল, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। 1 মাসের মধ্যে তার অবস্থা এতটাই খারাপ হলো যে ডাক্তাররা পরিবারকে বুঝিয়ে দিলেন যে এখন আর বেশি আশা নেই। নীলুর জন্য এটা একটা বিরাট মানসিক ধাক্কা ছিল। দাদি শুধু পরিবারের সদস্য ছিলেন না, তিনি ছিলেন নীলুর মানসিক আশ্রয়। এমন একজন মানুষ যার সাথে কথা বলে নীলু আরাম, ভালোবাসা আর একাত্মতা অনুভব করত। নীলু প্রথমে নিজেকে খুব শক্ত রাখার চেষ্টা করল। সে হাসপাতালে যেত, দাদির পাশে বসতো, হাসি মুখে কথা বলতো, আর তারপর বাথরুমে গিয়ে নীরবে কাঁদত। সে নিজেকে বলতো, আমি শক্তিশালী, আমাকে ভেঙে পড়লে চলবে না। কিন্তু যতবার সে দাদির বিছানার পাশে বসতো, এক অদ্ভুত অস্বস্তি, অসহায়তা আর ভয় তাকে ভেতর থেকে আঁকড়ে ধরত। সে নিজের আবেগ থেকেই ভয় পেতে শুরু করেছিল। তার মনে হতে লাগলো যে যদি সেই অনুভূতিগুলোর মুখোমুখি হয় তাহলে হয়তো সে ভেঙে পড়বে। এরই মধ্যে একদিন রাতে যখন সে নিজের ঘরে একা বসেছিল, সে আবার তার জার্নালটা বের করল। অনেকদিন পর সে নিজেকে লিখল, আমি কেন এত কষ্ট পাচ্ছি? শুধু কি দাদি চলে যাচ্ছেন বলে, নাকি আমি এই সত্যিটা মেনে নিতে পারছি না বলে? এই প্রশ্নটা তার ভেতরে প্রতিধ্বনিত হতে লাগলো। তার মনে পড়ল যে বইটাতে একটা খুব সরল কিন্তু গভীর কথা লেখা ছিল। কষ্ট যন্ত্রণা থেকে আসে না, আসে যন্ত্রণার প্রতি প্রতিরোধ থেকে। মানে আমরা ততক্ষণ কষ্ট পাই যতক্ষণ আমরা কোনো বেদনাদায়ক পরিস্থিতিকে পুরোপুরি মেনে নিই না। নীলু সেদিন প্রথমবারের মতো নিজেকে প্রশ্ন করল, আমি কি আমার দাদির চলে যাওয়ার সত্যিটা মেনে নিতে পারছি? আর উত্তর এলো না। সে প্রত্যেক মুহূর্তে তার হারানোর যন্ত্রণাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, ডিস্ট্র্যাকশনে, ইতিবাচকতায়, ব্যস্ততায়। কিন্তু ভেতরের আওয়াজটা বলছিল, শুধু বসে পড়ো আর অনুভব করো এই ক্ষতিটাকে। এটা যতটা বেদনাদায়ক ততটাই বাস্তব। সেদিন রাতে সে একটা ছোট পরীক্ষা করল। সে ঘরের আলো কমিয়ে দিল, চোখ বন্ধ করল এবং নিজেকে বলল, যাই আবেগ আসুক আমি তাকে আটকাবো না, শুধু বসবো আর দেখব। প্রথমে শুধু বিষণ্ণতা এলো, তারপর রাগ, জীবন এত অন্যায় কেন, তারপর অপরাধবোধ, আমি দাদির সাথে আরও সময় কেন কাটাইনি, আর শেষে এক গভীর শূন্যতার অনুভূতি। আর এই সব আবেগের মধ্যে একটি জিনিস সাধারণ ছিল,
যন্ত্রণা। নীলু অনুভব করল যে সেই যন্ত্রণা থেকে পালিয়ে সে আরও বেশি ক্লান্ত হয়ে পড়ছে। কিন্তু যখন সে তাকে স্বীকার করল, বিচার ছাড়া, তখন সেই যন্ত্রণাটা হালকা লাগতে লাগলো, যেমন কোনো দুঃখী বাচ্চাকে শুধু শুনে নেওয়া হয়েছে। সেভাবেই তার মনটা একটু শান্ত হলো। পরের দিন থেকে নীলু একটা নতুন অভ্যেস শুরু করলো, কষ্টের সাথে বসা। এর কোনো নিয়ম ছিল না, শুধু এটাই যে যখনই কোনো কষ্টকর চিন্তা বা অনুভূতি আসতো, সে নিজেকে তা পুরোপুরি অনুভব করার অনুমতি দিত। তাকে বোঝানোর চেষ্টা করতো না, সরানোরও চেষ্টা করতো না, শুধু সাথে বসে থাকতো, যেমন কোনো বন্ধু তার দুঃখী বন্ধুর পাশে চুপচাপ বসে থাকে। একদিন সে হাসপাতালে দাদির পাশে বসেছিল, আর দাদি খুব দুর্বল ছিলেন। তিনি ধীরে ধীরে নীলুর হাত ধরে বললেন, তুই খুব শক্তিশালী বেটা। আর সেই মুহূর্তে নীলুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সে তা আটকালো না। সে নিজেকে বলল, হ্যাঁ, আমি শক্তিশালী, আর শক্তিশালী হওয়ার মানে এই নয় যে আমি দুঃখ অনুভব করতে পারি না। সে তার মনকে পর্যবেক্ষণ করল। বেদনাদায়ক চিন্তা, দাদি আর থাকবেন না, আমার জীবন থেকে একটা অংশ চিরদিনের জন্য চলে যাবে, আমি একা হয়ে যাব। কিন্তু এবার সে প্রতিরোধ করল না। চিন্তাগুলো এলো, অনুভূতিগুলো এলো, চোখের জল এলো, কিন্তু এখন নীলু তাদের বিরুদ্ধে লড়াই করল না, সে শুধু তাদের জায়গা দিল। সে তার দৈনন্দিন রুটিনে আরও একটা জিনিস যোগ করল, চরম স্বীকারোক্তি, র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স। এর মানে এই নয় যে সে হার মেনে নিয়েছিল বা দুঃখী হয়ে থাকতে শুরু করেছিল। এর মানে হলো যা হচ্ছে তাকে পুরোপুরি স্বীকার করা, তা সুখকর হোক বা অপ্রীতিকর। এখন যখনই নীলুর কোনো অস্বস্তিকর অনুভূতি হতো, যেমন প্রত্যাখ্যানের ভয়, কারো সাথে তুলনা বা একাকিত্ব, সে নরমভাবে নিজেকে বলতো, হ্যাঁ, এটাও এখানে আছে, আর আমি এর থেকে পালাবো না। এই ছোট্ট লাইনটাই যেন তার ভেতরে কিছু একটা খুলে দিত। একদিন তার এক বন্ধু তাকে বলল, তুই খুব শান্ত আর গভীর হয়ে গেছিস নীলু। আগে ছোট ছোট কথায় প্রতিক্রিয়া দেখাতিস, এখন মনে হয় তুই জিনিসগুলোকে খুব ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখিস। তখন নীলু হাসে, কারণ সে এখন বুঝতে পেরেছিল যে আসল শক্তি প্রতিরোধে নয়, স্বীকারোক্তিতে থাকে। সে দেখল যে তার চারপাশের অনেকেই তাদের যন্ত্রণা থেকে পালাচ্ছে। কেউ অতিরিক্ত কাজে নিজেকে ডুবিয়ে দিচ্ছে, কেউ পার্টিতে ডিস্ট্র্যাকশন খুঁজছে, আর কেউ নিজেকে অনুভূতিহীন করে রাখছে। আর নীলু বুঝল যে যন্ত্রণা থেকে বাঁচাটা সাময়িক স্বস্তি দেয়, কিন্তু তার সাথে বন্ধুত্ব করাটা দীর্ঘস্থায়ী শান্তি দেয়। নীলু এখন নিজের সাথে আরও বেশি সংযুক্ত ছিল। সে জানত যে কষ্ট মানে হলো ভেতরে এমন কিছু আছে যা শোনার প্রয়োজন, দমন করার নয়। এখন যদি কোনো বন্ধু কঠোর মন্তব্য করত, সে আগের মতো নিজেকে দোষ দিত না। সে থামত, নিজেকে প্রশ্ন করত, এতে আমার কি আঘাত লাগলো, এটা কি আমার কোনো পুরনো বিশ্বাসকে স্পর্শ করলো? আর ধীরে ধীরে সে তার ভেতরের ক্ষতগুলোকে চিনতে শুরু করলো। এখন নীলুর জার্নালিংও বদলে গিয়েছিল। এখন সে নিজেকে প্রশ্ন করত, আজ আমি কি এড়িয়ে গেছি, কোন সত্যিটা আমাকে সবচেয়ে বেশি ভয় দেখায়, আর আমি কি সেই অস্বস্তিটা কিছুক্ষণ অনুভব করতে পারি? এই ছোট ছোট প্রশ্নগুলো তার জন্য থেরাপির মতো ছিল। নীলু আরও একটা জিনিস শিখল, কষ্ট একা আসে না, তার সাথে বৃদ্ধিও আসে। তার দাদির জ্বলে যাওয়ার দুঃখটা তার জন্য সবসময় থাকবে, কিন্তু সেই ক্ষতিটা তাকে এমন এক মানসিক গভীরতা দিয়েছিল যা হয়তো অন্য কোনো কিছু থেকে আসতো না। এখন সে মানুষের কষ্ট আরও ভালোভাবে বুঝতে পারত এবং তাদের সাথে বসে থাকার ক্ষমতা অর্জন করেছিল, তাদের উপদেশ দেওয়া নয়, তাড়াতাড়ি ঠিক করে দেওয়ার চেষ্টা না করে। সে একবার লিখেছিল, যন্ত্রণা একটা ঢেউয়ের মতো, আমি যত তাকে প্রতিরোধ করি সে তত জোরে আছড়ে পড়ে, কিন্তু যখন আমি তাকে আসতে দিই সে ধীরে ধীরে নিজেই তীরে এসে শান্ত হয়ে যায়। এখন নীলুর গল্পে সেই মোড়টা এসে গিয়েছিল যেখানে কষ্ট তার শত্রু নয়, শিক্ষক হয়ে উঠেছিল। আর সে শিখছিল প্রত্যেকটা আবেগকে শোনা, প্রত্যেকটা ভয়কে দেখা, আর প্রত্যেকটা যন্ত্রণার নিচে লুকিয়ে থাকা সহানুভূতিকে চেনা। তার জীবনটা নিখুঁত ছিল না, কিন্তু এখন তাতে একটা গভীরতা ছিল, এমন এক পরিপক্কতা যা তাকে শান্ত রাখত, স্থিতিশীল রাখত। আর এটাই ছিল তার যাত্রা, সচেতনতা থেকে স্বীকারোক্তি পর্যন্ত। মন এখনও গল্প তৈরি করত, আবেগ এখনও আসতে যেত, কিন্তু এখন নীলুর কাছে একটা নীরব শক্তি ছিল যা বলতো, যা হোক তা ঠিক আছে, আর আমি তার সাথে আছি। নীলুর জীবন এখন এক নতুন পর্যায়ে পৌঁছেছিল। দাদির চলে যাওয়ার পর সে নিজের ভেতরে এক শান্ত গভীরতা অনুভব করেছিল, এবং তার সাথে সে স্বীকারোক্তি, সচেতনতা এবং মনোযোগের শক্তিকে বুঝেও ছিল। কিন্তু তার যাত্রা এখানেই শেষ হয়নি। জীবন আবার একটা নতুন মোড় নিল, এবার বাইরে নয়, ভেতরের দুনিয়ায়। একদিন সে তার জানালার পাশে বসেছিল, হালকা বৃষ্টি হচ্ছিল, আর হাতে তার সেই পুরনো জার্নাল। সে কিছু না ভেবেই লিখল, আমি কে? শুধুমাত্র এইটুকু প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা যেন তার ভেতরে একটা ঝড় নিয়ে এলো। সেদিন প্রথমবারের মতো সে অনুভব করলো যে সে নিজেকে অনেক কিছুর নামে চেনে, যেমন আমি একজন ভালো মেয়ে,
আমি শক্তিশালী, আমি অন্তর্মুখী, আমি অতিরিক্ত চিন্তা করি, আমি উচ্চাকাঙ্ক্ষী, আমি উদ্বিগ্ন থাকি এবং আরও অনেক কিছু। সে বুঝতে পারল যে এই সবগুলোই পরিচয়ের ট্যাগ, যা সে নিজের উপর লাগিয়ে এসেছে, এটা না ভেবে যে এগুলো কি সত্যি তার নিজের পছন্দ ছিল নাকি শুধু অভ্যাস। তার মনে পড়ল বইয়ের একটা অংশ, যেখানে থমসেট লিখেছিলেন যে আমরা সবাই নিজেদের বানানো গল্পে আটকে থাকি। আমরা নিজেদেরকে কিছু ভূমিকায় সংজ্ঞায়িত করি এবং তারপর সেই ভূমিকা অনুযায়ী ভাবতে ও আচরণ করতে শুরু করি। এই পরিচয়গুলো আমাদের আরামের ক্ষেত্র হয়ে যায়, কিন্তু এগুলো আমাদের আসল সত্তাকে আটকে দেয়। নীলুর হঠাৎ করেই সবটা পরিষ্কার হয়ে গেল। হয়তো তার উদ্বেগের সাথে সম্পর্কটা এত গভীর ছিল কারণ সে নিজেকে সবসময় একজন উদ্বিগ্ন ব্যক্তি বলে মনে করে এসেছে। আর যখন কোনো কিছু পরিচয় হয়ে যায় তখন মন একইভাবে প্রমাণ খোঁজে। দেখ, আজও নার্ভাস হয়ে গেলি, তুই সত্যিই উদ্বিগ্ন, বা তুই কখনো আত্মবিশ্বাসী হতে পারবি না কারণ তুই অতিরিক্ত চিন্তা করিস। সে বুঝতে পারল যে তার সবচেয়ে বড় সমস্যা উদ্বেগ ছিল না, বরং নিজেকে একজন উদ্বিগ্ন ব্যক্তি বলে মনে করাটা ছিল। সেদিন নীলু তার ঘরে একটা শান্ত অনুশীলন করল। সে তার পরিচয়গুলোর একটা তালিকা তৈরি করল এবং তারপর প্রত্যেকটা পরিচয়কে একটা প্রশ্ন করল, এটা কি আমার পছন্দ নাকি এটা আমাকে অন্য কেউ বলেছে? যেই সে এই প্রক্রিয়াটা শুরু করলো, অনেকগুলো স্তর খুলতে লাগলো। যখন সে লিখল আমি দায়িত্বশীল, তখন তার ছোটবেলার স্মৃতি মনে পড়ল। মা সবসময় বলতেন, তুই তো আছিস যে সব কিছু সামলে নিস। ধীরে ধীরে নীলু এই ভূমিকাটা নিজের মধ্যে নিয়ে নিয়েছিল, কিন্তু এখন যখন সে ভাবছে তখন বুঝতে পারছে যে সে হয়তো কখনো নিজেকে প্রশ্নই করেনি যে তার সবসময় দায়িত্বশীল থাকতে ভালো লাগে নাকি এটা শুধু অভ্যাসে পরিণত হয়েছে। তার এখন মনে হতে লাগলো যে তার ব্যক্তিত্বের একটা বড় অংশ অন্যদের প্রত্যাশা থেকে তৈরি। কেউ বলেছে তুমি সংবেদনশীল, কেউ বলেছে তুমি শক্তিশালী, আর কেউ বলেছে তুমি একটু আলাদা। আর নীলু এই সব কিছুকে মেনে নিয়েছিল যেন এটাই তার পরিচয়ের সত্যি। কিন্তু এখন সে শিখেছিল যে পরিচয় কোনো অনড় জিনিস নয়, এটা বদলাতে পারে। আর সবচেয়ে বড় কথা, পরিচয় হলো কল্পনার ফসল, সত্যি নয়। যদি সে নিজেকে উদ্বিগ্ন ব্যক্তি মনে করতে পারে তাহলে সে নিজেকে শান্ত ব্যক্তিও মনে করতে পারে। যদি সে নিজেকে অন্তর্মুখী মনে করে তাহলে হয়তো সে শুধু একজন গভীর চিন্তাশীল। আর এর মানে এই নয় যে তাকে একাই থাকতে হবে। সে ধীরে ধীরে নিজের সাথে একটা নতুন কথোপকথন শুরু করলো। যখনই তার মন বলতো তুই এমনই, সে নরমভাবে উত্তর দিত, এটা কি জরুরি যে আমি সবসময় এমনই থাকব? আর এই একটা প্রশ্নই তার চিন্তা ভাবনাকে পুরোপুরি বদলে দিল। এরই মধ্যে নীলুকে একটা প্রেজেন্টেশনের জন্য কোম্পানি থেকে আমন্ত্রণ জানানো হলো। প্রথমে সে ভাবল আমি তো পাবলিক স্পিকিংয়ে ভালো নই, কিন্তু তারপর সে নিজেরই চিন্তাটা শুনতে পেল, আমি কি সত্যিই ভালো নই নাকি আমি শুধু এটা মেনে নিয়েছি? সে প্রেজেন্টেশনটা গ্রহণ করলো, অনুশীলন করলো, নার্ভাস হলো, কিন্তু করলো। আর আশ্চর্যের বিষয় হলো সে ভালোই করেছিল। সেদিনের পর থেকে নীলু নিজের একটা নতুন অভ্যাস তৈরি করলো। যখনই কোনো পরিস্থিতি আসতো এবং তার মনে কোনো লেবেল সক্রিয় হতো, যেমন আমি এটা করতে পারি না বা আমি এমনই, সে নিজেকে শুধু একটা প্রশ্ন করত, আমি কি এই চিন্তাটা থেকে আলাদাভাবে অস্তিত্ব রাখতে পারি? আর এই প্রশ্নটা তার জন্য যেন কোনো জাদুর মতো ছিল, প্রত্যেকবার নতুন দরজা খুলে দিত। ধীরে ধীরে সে বুঝতে শুরু করলো যে স্বাধীনতার আসল অর্থ হলো নিজেকে নিজের মনের বানানো গল্প থেকে আলাদা করে দেখতে পারা। যেমন একজন অভিনেতা মঞ্চে বিভিন্ন ভূমিকা পালন করে, তেমনই আমরা ভূমিকা পালন করতে পারি, সেগুলোকে নিজেদের সম্পূর্ণ সত্যি না মেনে। এখন নীলু নিজেকে হালকাভাবে নিত, সে নিজের উপর হাসতেও পারত। মাঝে মাঝে যখন সে আবার উদ্বিগ্ন হয়ে যেত, সে আতঙ্কিত হতো না, শুধু বলতো, ওহ, আমার পুরনো পরিচয়টা আবার এসে গেছে, কোনো ব্যাপার না। আর সেই চিন্তাটাও এসে চলে যেত। সে এখন এটাও বুঝতে শুরু করেছিল যে সততার মানে এই নয় যে আমরা সবসময় একই থাকব। আসল আমি এটাই যে পরিবর্তনের জন্য খোলা, অন্বেষণের জন্য প্রস্তুত এবং নিজেকে আবার নতুন করে সংজ্ঞায়িত করার জন্য তৈরি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সারাংশ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সারাংশটা শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের ধন্যবাদ।